সাদ্দাম, আপনি বলেছেন যে মানে আপনার বক্তব্যে যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, ছাত্রলীগ থাকবে, সবকিছু মনে রাখা হবে। এই মনে রেখে আপনাদের আসলে তারপরে কি মনে রেখে আপনারা কি করছেন, কি পরিকল্পনায় আছেন? বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় তাদের যে ধরনের সশস্ত্র কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সে ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রমাণ সবকিছুই রয়েছে। স্বাভাবিকভাবেই আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেছিলেন তখন যারা ছাত্র শিবির করে তারা তো আসলে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কোনো ভূমিকা ছিল না। এটি তো প্রমাণ করে, বিশেষ করে আপনি এই বক্তব্যটি আমি দিয়েছি সম্ভবত 16 জুলাই সম্ভবত, এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আপনি দেখেন, আজকে দেখুন আপনি একটি সরকার উৎখাত হয়েছে এবং সেই ফ্রেম থেকেই আপনি পুরো বিষয়টিকে লক্ষ্য করছেন, এবং এটি এক ধরনের বৈধতা দেওয়া সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই লেন্স থেকে আপনি ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। 16 তারিখের বাস্তবতা যদি বাংলাদেশে দেখেন, 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে 14 তারিখে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা সবেমাত্র শুরু হওয়ার চেষ্টা করেছে, উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের আবাসিক কক্ষগুলোতে সেদিন ভাঙচুর চালানো হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আঘাত করা হয়েছে, চট্টগ্রামে আঘাত করা হয়েছে, ছাদ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আগেই ঘটছিল, যখন রংপুরে যে মৃত্যুর বেদনাদায়ক মৃত্যুর ঘটনাটি ঘটে তার পূর্বেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল। 15 তারিখে সহিংসতা তারা তৈরি করেছে, ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, রাতে আবাসিক হলগুলোতে তারা এই ঘটনাগুলো ঘটছে। শুধু তাই নয়, 16 তারিখ মধ্যরাতের পরে আপনি দেখবেন যে আমাদের মেয়েদের হলগুলোতে, আবাসিক হলগুলোতে আমাদের মেয়েদের উপর কিভাবে কোনো ধরনের, কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোর অভ্যন্তরে, মেয়েদের অভ্যন্তরে কোনো ধরনের সংঘাতমূলক পরিস্থিতির অবকাশ ছিল না, কিন্তু সেখানেও তারা আমাদের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে কিভাবে তারা পিটিয়েছে, হল থেকে বের করে দিয়েছে, বিভিন্ন ধরনের মানহানিকর, অবমাননাকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনাগুলো কিন্তু 15 এবং 16 তারিখের ঘটনা। আপনি যে পরবর্তীকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কথা বলছেন, তখনও কিন্তু এটির সূচনা হয়নি। এবং 16 তারিখ সকালবেলা আমাদের সরকার ক্ষমতায় আছে, আপনাদের পুলিশ, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী, আর আপনারা এত অসহায় নির্যাতিত হয়ে গেলেন। আমরা তো একটি ছাত্র সংগঠন, আমরা তো আর সরকারি ভাবে কোনোভাবে সম্পৃক্ত নই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। আমি শেষ করছি। সেটি হচ্ছে যে সেদিনই আপনি যে 16 তারিখ বিকেলের বক্তব্যের কথা বলছেন, তার আগেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে কমপক্ষে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি নিয়ে তদন্ত করেছে। প্রত্যেকটি আবাসিক হলেই কমপক্ষে 40 থেকে 50টি রুম, কক্ষ ভাঙচুর করা হয়েছে। আমাদের ছেলে মেয়ে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ছেলে মেয়েকে যারা রয়েছে তারা 4 তলা, 5 তলা, 6 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এই ছিল গোটা এই ছিল গোটা বাংলাদেশের অবয়বের চিত্র। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা মনে রাখা হবে, অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় কখনো না কখনো আসতেই হবে। জি, আপনি বলছেন আপনারা সরকারিভাবে আপনারা একটা ছাত্র সংগঠন, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি সেই সড়ক আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই কোনো আন্দোলন দমাতে হয় তখন পুলিশের সাথে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা থাকেন, এবং সেই সময় পুলিশ তাদেরকে কিছু বলেও না, সেই হেলমেট বাহিনীকে কিছু বলেও না, সেটি আমরা দেখেছি। মানে আপনারা তো সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের খুব সুসম্পর্কে ছিল। মানে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, এত অসহায়, এত নির্যাতিত হয়ে গেলেন, আপনার দল ক্ষমতায় আছে, আপনাদের প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণাধীন, এত অসহায় হয়ে গেলেন, এই বিষয়টা কি মানুষ আসলে খুব নিচ্ছে? এই ঘটনাগুলো ঘটেছে, এটা 14, 15, 16 তারিখে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সম্পর্কে অবগত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার হলের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড, তারা যদি এতটাই অবগত থাকলো তাহলে সবাই আসলে রাস্তায় আমরা কাদের দেখলাম? এত যে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল, কারফিউ ভেঙে সব চলে গেল, এই মানুষগুলো কাদেরকে আমরা দেখলাম? সব কি মৌলবাদী শক্তি? এত ছিল মৌলবাদী শক্তি যারা রাস্তায় নেমে আসলো, আপনাদের ব্যাখ্যা কি? কারা আসলো রাস্তায়? আমরা স্পষ্ট হয়ে বলছি, সেটি মৌলবাদী অপশক্তি যারা রয়েছে তারা তো এটির সঙ্গে সম্পৃক্ত ছিলই, তারা এটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, ম্যাটিকুলাসলি ডিজাইনের সঙ্গে তারা অংশ হিসেবেই তারা কাজ করেছে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্র তারা জড়িত হয়েছে, এটি তো আমরা বলছি। একই সঙ্গে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার যারা করেছে, সেই তাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এটির সঙ্গে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে, যারা আজকে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তো সার্বিকভাবে যেটিকে রাজপথে যারা নেমে এসেছে, সাধারণ মানুষের অংশগ্রহণের চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করছে, তাদের যে বিভিন্ন প্রশিক্ষিত ক্যাডার রয়েছে, কর্মী বাহিনী রয়েছে,
তাদের উপস্থিতি কিন্তু এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, এবং যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছে, তারা যখন সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, এবং সেটির প্রেক্ষিতে পরবর্তীতে যখন কারফিউ প্রদান করা হলো, পরবর্তীতে আবার 29 জুলাই বা 30 জুলাইতে যখন দ্বিতীয় দফায় একটি সমাধান, চূড়ান্ত সমাধান কিংবা আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়া অবলম্বন করার পরেও যখন এটিকে যখন মানুষের মৃত্যু আপনি নিশ্চিত করছেন সুনিপুণ ভাবে, যখন আপনি কৌশলের আশ্রয় গ্রহণ করে লাশের উপর ভর করে মানুষের আবেগকে ব্যবহার করার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করার ক্যাপাসিটি যখন আপনার হাতে থাকছে, রিমোট কন্ট্রোলটি যখন আপনার হাতে থাকছে, তখন সেটিকে আপনি সরকার রিমোট কন্ট্রোলটা আপনাদের হাত থেকে, রিমোট কন্ট্রোলটা তো পুরোপুরি আপনাদের হাতে ছিল, সেখান থেকে আসলে রিমোট কন্ট্রোল অন্যদের হাতে চলে গেল কেন? নাকি আসলে এই বিষয়টি আপনারা না বললেও বিষয়টি এরকমই যে এতটাই মানুষ বিরক্ত বা এতটাই মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল যে সাধারণ মানুষকে তারা ব্যবহার করতে পেরেছে? আপনি বলছেন তারা ব্যবহার করেছে, আমি ওই জন্য বললাম সাধারণ মানুষকে তারা কেন ব্যবহৃত হলো সাধারণ মানুষ? দেখো, একটি রাজনৈতিক দলের যতজন কর্মী থাকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলোর যে বিশাল সাংগঠনিক কাঠামো রয়েছে, এবং সেটির সঙ্গে যদি আপনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটান এবং দুটো যদি যোগসাজশ ঘটান, তো স্বাভাবিকভাবে এটির সঙ্গে এই যে আজকে জনগণের সম্পৃক্ততা বা আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে একতরফা ব্যাখ্যা দেওয়া হয়, সেটি সঠিক নয় বলে আমি মনে করি। এটি মূলত একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই ছিল, এবং একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে, এটি যেমন সত্য, এবং একই সঙ্গে রাজনৈতিক যে অপশক্তিটি রয়েছে তাদের মূল উপস্থিতি আসলে পার্থক্য করে দিয়েছে বলে মনে করি। মানে এই ষড়যন্ত্রই আপনারা কুপকার, আপনাদের রাষ্ট্রযন্ত্র, আপনাদের দলীয় সক্ষমতা সবকিছু এই ষড়যন্ত্রের কাছেই পরাজিত হলো শেষ পর্যন্ত। রাজনৈতিক ঘটনা প্রবাহে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং অবশ্যই সহিংসতার বিষয়টিকে এড়ানো বা একটি সরকারের প্রায়োরিটি কি থাকে, একটি সংগঠনের প্রায়োরিটি কি থাকে, সেটা কিন্তু বিবেচ্য একটি বিষয় বলে আমরা মনে করি। এবং রাজনৈতিক ইতিহাস তো আর এই 3 মাসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই এটির সঙ্গে সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে, এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি যা আবেগ রয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সাংবিধানিক ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন করবে বলে মনে করি। আপনারা দেশে ফিরবেন কি করে? দেখুন, আমার অবস্থানে তো আপনি অবগত নন। আচ্ছা, আপনি না হয় অবস্থান জানি না আমরা, কিন্তু আমরা অনেকের অবস্থানই জানি। আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত, এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত। আপনারা এই যে, এবং আপনাদের যে মানে দলের নেত্রী, সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও পালিয়ে চলে গেলেন ভারতে। দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন? যদি বলি সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্যই বা কিভাবে ফিরবেন? দেখুন, এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন। যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে, এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি, সেটি আসলে কেন? ট্রাম্পের উপরে কিসের ভরসা? বাংলাদেশে অনেকেই, আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন এটাকেও ট্রল করছে। বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক, আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা, শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য, সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব, সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানে ঘটবে বলে আমরা মনে করি। আচ্ছা, মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না, যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন? আমরা কিন্তু আবারও বলছি যে এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি, এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে। পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন, এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত, এবং যারা অপশক্তি রয়েছে, যারা সাময়িকভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে, তারা আসলে বিজয়ী নয়, বরং গণতন্ত্রকে বিজয়ী করেই জনগণের শক্তিতে, অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে,
সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা করবে। সাদ্দাম, আপনি খুবই দারুণ সুবক্তা। আপনি আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না, যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে। আপনাদের পরিকল্পনার কথাটা আমি জানতে চাচ্ছিলাম। আপনি বলছেন বিচারিক প্রক্রিয়ার কথা, সাংগঠনিকভাবে আপনাদের কেমন পরিকল্পনা সামনে? বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আপনি জানেন যে গোটা দেশব্যাপী আমাদের নেতাকর্মীরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার। আমরা যখন কথা বলছি, আমরা আপনার সঙ্গে আলোচনাতেও আমরা গিয়েছি, আপনি বলছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আলোচনা হয়েছে, হ্যাঁ, সেটি আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। ছেলেমেয়েরাই বা আমাদের যারা দর্শক তারাই সেটি নির্ধারণ করবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষা কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে, সমর্থক হওয়ার কারণে, কিংবা দূরতম ভাবে সম্পৃক্ত সেটি হওয়ার কারণেই কিন্তু আজকে অনেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে কিংবা শুধুমাত্র নির্দিষ্ট মত প্রকাশ কারণে আজকে হয়তো তারা 4-5 বছর 6 বছর লেখাপড়া শেষ করেছে, সেখান থেকে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, তাদেরকে 5 বছর 10 বছর বিভিন্ন মেয়াদে তারা শাস্তি প্রদান করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কেউ যদি কখনো যায়ও, সেই পরীক্ষা কেন্দ্র থেকে তুলে নিয়ে তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে যদি মামলা নাও থেকে থাকে, অজ্ঞাতনামা মামলা তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং গোটা বাংলাদেশে ছাত্রলীগের, বিশেষ করে আপনি জানেন যে গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী সবারই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে। এটি হচ্ছে গোটা বাংলাদেশের প্রেক্ষাপট। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় যেটি প্রায়োরিটি, সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রাম। আমরা মনে করি যে এই অগণতান্ত্রিক অপশক্তি যেটি আমাদেরকে জবরদখল করে রেখেছে, গোটা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে, আমরা মনে করি যে গোটা বাংলাদেশে আজকে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে, একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। এবং জনগণের, আপনি একটি সরকার গঠন করবেন, জনগণ আপনাকে ম্যান্ডেট প্রদান করবে, সেটির আলোকে আপনি সরকার গঠন করবেন, সরকারের জবাবদিহিতা থাকবে। এটি একটি প্রক্রিয়া, এটির মাধ্যমে আপনি জনগণকে ধর্তব্যের মধ্যে আনছেন কি আনছেন না সেটি প্রমাণিত হয়। তো সার্বিকভাবে আমাদের বর্তমান যে সংকটটি রয়েছে এটি গণতন্ত্রের সংকট, এবং বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের সমস্ত কর্মপ্রয়াস হচ্ছে যে এই গণতন্ত্র পুনরুদ্ধার।